ভুলটা তারা স্বীকার করবে। তারা তো বলছে ভুল স্বীকার করবেন আপনারা, মানে আপনারা যেই কারণে ক্ষমতাচ্যুত হয়েছেন, যেই কারণে আপনারা কি ভুল স্বীকার করবেন না? আপনারা আশা করছেন যারা আসলে উচ্ছেদের পেছনে ছিল তারাই ভুল স্বীকার করবে? নিশ্চয়ই নিশ্চয়ই। মানে আমরা কেন মনে করলাম যে সবাই আওয়ামী লীগ করবে? কেন এটা মনে করতে হলো? কেন কেন আমরা ওই স্পেসটা তৈরি করতে পারলাম না যেখানে সকলেই সহাবস্থান করবে এবং সকলেই বাংলাদেশকে ভালোবাসবে? এটি আমাকে ধারণ করতে হবে যে যারাই এই কোটার বিষয়ে কোটার সুবিধা প্রাপ্ত হবার মতো ছিলেন না, তারা প্রত্যেকেই বা প্রায় সবাই এই কোটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন। এবং এমনকি অনেক মুক্তিযোদ্ধার সন্তানও এই কোটার বিষয়টি ভালোভাবে নেননি। আপনি একদিকে কোটা বাস্তবায়ন করতে চান, আরেকদিকে ড্রাইভার হাতে নাতে ধরা পড়তেছে যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। তাহলে আপনার কোটা ব্যবস্থাপনায় মানুষ কিভাবে আস্থা রাখবে? মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘকে ডেকেছিলেন না? ডেকেছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ ডেকেছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী কেন জাতিসংঘকে ডেকেছিলেন? আমরা কেন ডেকেছিলাম? আমাদের যদি কোনো কিছু হাইড করার থাকতো, আমরা যদি জানতাম যে আমরা এমন কিছু করেছি, তাহলে আমরা কেন জুডিশিয়াল কমিটি করব? আমরা তো নরমাল পদ্ধতিতে জাতিসংঘকে আপনারা সহযোগিতা করবেন, মানে জাতিসংঘ পুরো তদন্তটা জাতিসংঘ করবে তেমনটা না, পুরোটাই করবে। আপনি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাথে এখন কথা বলে জেনে নেন। ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা অ্যাকনলেজ করেছে ইয়েস আমরা তাদেরকে ডেকেছি, পুরোটাই তারা করবে। নাইমুল ইসলাম খান ছিলেন সেই ব্রিফিং করছিলেন তখন আমরা না, আপনি এটাকে মিসইন্টারপ্রেট করছেন সেটাকে। আমি আপনাকে স্পেসিফিকলি এখন বলে দিচ্ছি, জাতিসংঘ পুরো তদন্ত করে আমরা তাদের সহযোগিতা করব, জাতিসংঘ করবে। এবং শুধু সেটা না, আপনাকে আরো বলে দিচ্ছি, এই তদন্তে আমরা বিদেশি আরো সংস্থার গুলো থেকেও ফরেনসিক এক্সপার্ট যারা আছে তাদেরকে আনার কথা ভাবছিলাম। তো উই হ্যাড নাথিং টু হাইড। আমরা চাচ্ছিলাম ইম্পার্শিয়ালি যে যেখানে যার যতটুকু দোষ সেই জিনিসটা আইডেন্টিফাইড হোক এবং সেভাবে বিচারের মাধ্যমে এটা একটা জাস্টিস হোক। হুসাইদ হত্যাকাণ্ডের পর তারপরে এফআইআর হলো। এফআইআর সব বিএনপি জামায়াতের কতজন যেন তাদের নাম দিয়ে এবং অজ্ঞাতনামা দিয়ে এফআইআর করা হলো। সেই পুলিশ অফিসারের বা যিনি গুলি করলে দেখা গেল তার নামটি নেই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো হয়তো 3 দিন পর, এরকম একটা অবস্থা। তারপরে একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করা হলো। জাতিসংঘ তদন্ত করবার জন্য অনুরোধ জানালো, আহ্বান করলো নিজে থেকে এসে, কিন্তু সেটি গ্রহণ করা হলো না। মানে কেন আস্থা রাখবে? কে গ্রহণ করলো না? এই যে আপনার কাছে ইনফরমেশন গ্যাপ আছে। প্রথমত জাতিসংঘ আহ্বান করেছে, আমরা ডিনাই করেছি, নো, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখানে জাতিসংঘের তদন্তের কোনো বিষয় ছিল না। আচ্ছা, এটা একদম জাতিসংঘ তার তদন্ত প্রতিবেদনের ইন্ট্রোডাকশনে লিখছে। আমি একটু বলি, দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভলকার টার্ক ফার্স্ট প্রপোজড আ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইন আ লেটার সেন্ট অন 23rd July to the then Prime Minister Sheikh Hasina at the height of the crisis, but received no positive response to that invitation. On 14th August 2024, Dr. Mohammad Yunus, Chief Advisor to the interim government, requested OHCR to conduct. একদম ইন্ট্রোডাকশন। শুনেন, তার রিপোর্ট ইজ এ রিগড ওয়ান। প্রথমত বাংলাদেশ সেনাবাহিনী কেন তারা রিগড প্রতিবেদনটা দেবে, উদ্দেশ্য কি? বিকজ ইটস বায়াস, দে আর পারচেজড। যেটা শুনলাম লাস্ট বক্তব্য, সেখানেও তিনি বলেছেন যে আমি তো জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং একটা কমিটিও করে দিয়েছিলাম, কিন্তু সেটা কেন করা হলো না, এটা আমার প্রশ্ন। তাহলে এই কথাটা যদি সত্য হয়, তাহলে তার মানে আপনি তো জাতিসংঘের উপর আস্থা রেখেছিলেন 5ই আগস্টের আগে। তাহলে এখন যদি জাতিসংঘ কোনো রিপোর্ট দেয়, তাহলে সেই রিপোর্টে কোনো ভুল ত্রুটি থাকলে আমি মনে করি সেগুলো তুলে ধরা ভালো, রাদার দেন বলা যে জাতিসংঘের রিপোর্ট আমি মানি না। তাহলে তো জাতিসংঘ আবার বলবে যে তাহলে আপনি 5 তারিখ আগে আমাদেরকে ডেকেছিলেন কেন? তাহলে কোন একটা উত্তর তো আপনাকে দিতে হবে, কোন একটা জায়গায় তো আপনাকে দাঁড়াতে হবে। জাতিসংঘ, এটা আমি কয়েকদিন মানে বিগত প্রোগ্রামে আওয়ামী লীগ নেতারা যখন এসেছেন, আমি 2টা প্রোগ্রামে উল্লেখ করেছি, জাতিসংঘ বলছে যে জাতিসংঘই বরং আবেদন করেছে, কিন্তু সেটিকে সরকারের পক্ষ থেকে তাদের আবেদনে সাড়া দেওয়া হয়নি। ডক্টর ইউনূসের সরকার আসার পরে আমাকে তো জননেত্রী শেখ হাসিনার কথা বিশ্বাস করতে হবে। আমি তো আওয়ামী লীগের কর্মী। উনি ওনার বক্তব্যে বলেছেন যে উনি জাতিসংঘকে তদন্ত করার জন্য আহ্বান করেছিলেন। কেন করেছিলেন? কারণ উনি জাতিসংঘের উপর আস্থা রাখেন। তাহলে আমাকে নেত্রীর কথা যদি সত্য এবং সঠিক ধরে নেই, তাহলে এরপরে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন, সেটাকে আমি ফেলে না দিয়ে আমাকে বলতে হবে যে অমুক জায়গায় ত্রুটি হয়েছে, অমুক জায়গায় আরো দেখার ব্যাপার আছে। মানে ডিপ্লোমেসির তো একটা ভাষা থাকে,
আপনি ক্যান্সেল আউট করবেন কিভাবে, সেই জায়গাটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা নিজেরাই তো জাতিসংঘের তদন্ত চেয়েছিলাম নেত্রীর ভাষ্য অনুযায়ী। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা উনি যেটা বলেছেন যে এইগুলি কোথায় পেয়েছে, গুলির নাম্বার দিয়ে বলেছেন এইগুলি কোথায়, এইগুলি তো সাধারণ মানুষের কাছে থাকার কথা না। আজকে এইটা একটা, আমি মনে করি এইটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা, যে তিনি বলেছেন এইগুলি পুলিশের কাছে, মানে পুলিশের কাছে এইগুলি ছিল, পরবর্তীতে তিনি একটা ব্যাখ্যাও দিয়েছেন। সেটা পরে উনি দিচ্ছেন, কিন্তু ওই ব্যাখ্যা উনি এর বলছেন যে এইগুলি পুলিশের কাছে ছিল না, মূলত পুলিশের কাছে এইগুলি থাকে না। 7.62 তো কোনো বিতর্কের ইস্যু হইতে পারে না, ইস্যুটা হচ্ছে গুলি কে ছুড়েছে। কিন্তু 7.62 অস্ত্র পুলিশের না, এটা মিথ্যা কথা। প্রচুর পরিমাণে আছে শটগান, ছড়রা বন্দুকের পাশাপাশি প্রচুর পরিমাণে 7.62 আছে। বিজিবি প্রচুর পরিমাণে 7.62 আছে, র্যাবের 7.62 আছে। এখন আমার মনে হয় কি, মানে এগুলা নিয়ে বেশি উল্টাপাল্টা কথা না বলা উচিত। এই কারণে আমি আবারও বলছি, রাজনীতিটা যদি নতুন প্রজন্মের হয়, তাহলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে বোকা ভাবার কোনো কারণ নাই। কারণ এই বাচ্চাটা যদি আজকে ইন্টারনেট ঘেটে জেনারেল রুল রাইফেলের বিস্তারিত জেনে যদি দেখে যে বাংলাদেশ পুলিশে 7.62 আছে, তাহলে 7.62 উপর ভিত্তি করে আমি যে চুক্তিটা উপস্থাপন করছি ওটা তো নিমেষে কর্পূরের মতো উড়ে যাচ্ছে। সুতরাং we should not discuss or bring up such points which doesn't actually stand in the testament of the truth. তাহলে আওয়ামী লীগের যে সিনিয়র নেতারা, সাবেক মন্ত্রীরা বা সাবেক পদস্থ ব্যক্তিরা তারা যেটা বলেন, তাহলে সেগুলো তারা কিসের উপর ভিত্তি করে বলেন? এই যে 7.62, আমি জানি না ভাই, I don't know, আমি জানি না। আচ্ছা, আসলে তদন্তটা কি হলে, কোথা থেকে হলে? কারণ আপনারা যে তদন্ত বা আপনাদের সরকার যে তদন্ত করছিল তার উপরেও মানুষ কি করে বিশ্বাস রাখবে, যেখানে আপনারাই একটা পক্ষ, আপনাদের সরকার পক্ষ, পুলিশ বাহিনী পক্ষ, যারা তদন্ত করবে তারাই যখন পক্ষ। আমার কথা হচ্ছে তদন্ত বাংলাদেশই হবে, বাংলাদেশে সত্যিকার অর্থে বিচার বিভাগীয় তদন্ত। আমাদের অনেক বিচারক আছে নিরপেক্ষ, অনেক বিচারক আছে মেধাবী, দেশপ্রেমিক, সৎ, অনেক বিচারক আছে, তাদেরকে দিয়ে করেন। কিন্তু যেই আপনারা ক্ষমতা থেকে চলে গেলেন সব শেষ হয়ে গেল। 21 আগস্ট থেকে শুরু করে 10টা কষ্ট মামলা, খালেদা জিয়ার মামলার রায়, ডক্টর ইউনূসের মামলার রায়, তারেক রহমানের মামলার রায়, পঞ্চদশ সংশোধনী সব শেষ হয়ে গেল। আবার আপনারা যদি কোনোভাবে আসেন আবার সব নিশ্চয়ই উল্টে যাবে ব্যাপারগুলো। না, যেটা না, আমরা এগুলো করিনি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমরা কি সব কাজ ভালো করেছি, কিছু ভুল তো ছিল, স্বাভাবিক, যে কোনো সিস্টেমে কিছু ভুল থাকবেই। এই যে হত্যাকাণ্ড বা অন্যান্য যা হয়েছে তার জন্য তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছিলেন, সেই কমিশনের কাজ শুরু করেছিল। বিভাগীয় কমিশন বা তদন্ত, সেটার উপরেই তো আস্থা মানুষ হারিয়ে ফেলেছে যে সেই কমিশন সঠিক তদন্ত করবে। তাহলে কি অপশনটা কি? তাহলে কি আমি না জেনে শুনে মানুষকে ব্রাশফায়ার করে মারবো? আপনাকে তো সিস্টেমের উপর আস্থা রাখতেই হবে, সেখানে ত্রুটি থাকতে পারে, আমাদের অতীত অভিজ্ঞতা খারাপ থাকতে পারে, কি অপশনটা কি? 5ই আগস্টে মানে এই পরিণতি কেন হলো, তার পেছনে প্রধান ভুলটা কি আপনারা চিহ্নিত করতে পেরেছেন, বা সেটা কি পাবলিক করা যাবে? দেখুন, 5ই আগস্টের প্রধান ভুলটি হচ্ছে, আমি যেটা মনে করি সেটি হচ্ছে যে একটা ভুলের কারণেই যে আমাদের এই পতনটি হয়েছে, আমি এটা মনে করি না। দীর্ঘদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে আমাদের ভুল হচ্ছিল, এবং বেশ কিছু বিষয় নিয়ে আমরা খুব বাস্তবভাবে একঘরে হয়ে পড়ছিলাম। কি আপনি বলবেন যে আসলে এই মানে আওয়ামী লীগ সরকারকে এই হত্যাকাণ্ডগুলোর দায় নিতে হবে, বা তারা আসলে এড়াতে পারে না? আপনি কিন্তু একটা কথা কিন্তু আমি বারবারই বলেছি, আইনের ভাষায় কথা বলতে হবে। এখানে অপরাধ যখন প্রমাণিত হবে তখনই তাকে অপরাধী বলা যাবে। অপরাধ প্রমাণের আগে রাজনৈতিক প্রোপাগান্ডা করা যেতে পারে। আইন আদালতের কথা বলছেন, কিন্তু আইন আদালতের বাইরেও আমরা মানে যেটি দেখেছি, চোখের সামনে দেখেছি। দেখুন, আইন আদালতে অনেক সময় চোখে যা দেখতে পাই সেটাও উল্টে যায়। 21 আগস্টের মতো ঘটনা উল্টে যায় আইন আদালতে গেলে। আইনের ভাষায় কথা বলার জন্য আসলে আদালতে যাওয়া যেতে পারে। আমরা মানে একটা পাবলিক ফোরামে কথা বলছি, সেখানে আমরা যা দেখেছি, জনগণের যে পারসেপশন, আপনারা রাজনীতিকরা সেটি নিয়েও কাজ করেন, সেটি নিয়ে তো একটু বলতেই হবে যে মানুষের যে ধারণা, বা যেই ধারণা যদি মানুষ করে যে ওই সময়কার হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী, সরকারকে দায় নিতে হবে, সেটি কি এড়াতে পারে তৎকালীন আওয়ামী লীগ সরকার? আমি সেটাই কিন্তু বলেছি আবারও, যে যদি বাংলাদেশের 54 বছরের ইতিহাসে
বিগত সরকার এবং বর্তমান সহ যে ঘটনাগুলো ঘটেছে তাদের সময়টিতে যদি দায় নিতে হয়, সকল সরকারকেই তাদের সময়ের ঘটনার দায় নিতে হবে। আমার বক্তব্য পরিষ্কার। মুক্তিযুদ্ধের পর এত হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটেনি, বা এরকম গণ অভ্যুত্থান হয়েছে, এরশাদ পতন হয়েছে গণ অভ্যুত্থানে, এরকম অন্তত ঘটেনি বলেই জানি। অতএব দায়ের জায়গাটা তো মূল বিষয়টি হচ্ছে যে আমরা তরুণ প্রজন্মের পালসটিকে ধরতে ব্যর্থ হয়েছি, এবং এই যে কোটার যে বিষয়টি ছিল, এই কোটার বিষয়টি যে ছেলেটি বা যে মেয়েটি যিনি পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা, তিনি যখন চান্স পাচ্ছেন না, বা তিনি যখন, সবাই তো চাকরি পাবে না পরীক্ষায়, তার মাথার মধ্যে ওই জিনিসটা স্ট্রাইক করছে, এই মুক্তিযুদ্ধের 30% কোটা এবং অন্যান্য কোটার কারণে আমার চাকরিটা হয় না। ফলে তার মধ্যে একটা সংক্ষুব্ধ ধারণা, সংক্ষুব্ধতা সৃষ্টি হয়েছে, এবং এই সংক্ষুব্ধতা গিয়ে শুধু মানে কোটার বিরুদ্ধে হয়নি, এই সংক্ষুব্ধতা গিয়ে কোটা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা সবার উপর গিয়ে প্রভাবিত হয়েছে। এবং এই জিনিসটা কিন্তু আমরা অনেকে আগেই বুঝতে পেরেছিলাম, এবং আমরা অনেকেই এই বিষয়ে অতীতেও দলীয় ফোরামে কথা বলবার চেষ্টা করেছি, কথা বলেছি যে আমাদের মনে হয় এই বিষয়টি সলভ হওয়া উচিত। এবং 2018 সালে বিষয়টি যখন সলভ হয় তখন আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। কিন্তু হঠাৎ করে আদালতের আপনার হচ্ছে গিয়া মাধ্যমে বিষয়টি এসে যেভাবে স্পার্ক করলো, এটি আমাকে ধারণ করতে হবে যে যারাই এই কোটার বিষয়ে কোটার সুবিধা প্রাপ্ত হবার মতো ছিলেন না, তারা প্রত্যেক